স্বপ্ন জড়িয়ে দাও। অবুজ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছে আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, আমরা অনেক সময় না জেনেই কিছু বিশ্বাস করি, শুনে শুনে সমাজের প্রচলিত কথায় ভর করে গড়ে তুলি কিছু ধারণা। অটিজম নিয়েও আমাদের সমাজে আছে এমন অনেক ভুল ধারণা, যেগুলো শুধু বিভ্রান্তি তৈরি করে না, বরং একটি শিশুর সম্ভাবনাকে আটকে দেয়, এগিয়ে যাওয়াকে বাধাগ্রস্ত করে। আজ আমরা জানব কোনটা ভুল এবং কোনটা বাস্তবতা, কারণ সঠিক তথ্য জানাটাই প্রথম ধাপ একটি অন্তর্ভুক্তিমূলক, সহমর্মিতাপূর্ণ এবং সহানুভূতিশীল সমাজ গড়ার পথে। আর এই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমাদের সাথে আজ আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। প্রথমেই পরিচয় করিয়ে দেই আমাদের আজকের অতিথির সাথে। আজ আমাদের সাথে আছেন প্রফেসর ডাক্তার সেলিনা হুসনা বানু, বিভাগীয় প্রধান, নিউরোলজি এবং ডেভেলপমেন্ট বিভাগ, ডাক্তার MR খান শিশু হসপিটাল এবং ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ, মিরপুর, ঢাকা। তিনি দীর্ঘদিন ধরে শিশুদের বিকাশগত বিষয় ও অটিজম নিয়ে বাংলাদেশে কাজ করছেন। ডাক্তার সেলিনা হুসনা বানু, প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আমাদের সমাজে অটিজম নিয়ে বেশ কিছু বিভ্রান্তি ছড়িয়ে আছে। এই বিভ্রান্তিগুলো নিয়েই আমরা কথা বলবো। আপা, সমাজে একটি কথা খুব শোনা যায়, এই অটিজম শিশুদের বাবা মাকে দোষারোপ করা হয়। বলা হয় সমাজে এটা কিন্তু খুবই প্রচলিত যে ব্যাড প্যারেন্টিং বা খারাপ প্যারেন্টিংয়ের জন্য সন্তানের অটিজম হয়েছে, আর সেক্ষেত্রে দায়টা বেশিরভাগ ক্ষেত্রে মায়ের উপর বর্তায়। আসল বাস্তবতাটা কি আপা? পরিবেশটা কিন্তু আমি, আপনি, বাবা মা, পরিবারের ভাই বোন, খালা, ফুফু, চাচা, মামা সবাইকে নিয়ে, তাই না? তো এই যে দোষারোপ করার একটা প্রবণতা, এটা বোধহয় হিউম্যান নেচার। আর যেহেতু যেখানে নাকি অজ্ঞতা বেশি, সেখানে এই প্রবণতাটা অনেক বেশি থাকে। আমরা এতদিন ডেভেলপ করেছি অ্যাওয়ারনেস এইটুকু পর্যন্ত যে কিভাবে আপনি চিনবেন আপনার বাচ্চার অটিজম আছে, কিন্তু এটাও জানতে হবে যে কিভাবে আপনি হ্যান্ডেল করবেন ব্যাপারটা। হ্যান্ডেল করতে গেলে একে অন্যকে দোষারোপ করে এটার সলিউশন নাই, বরঞ্চ এটা আরও অ্যাগ্রাভেট করতে পারে। অ্যাকচুয়ালি কারো কারণে হয় না। অনেক রিসার্চে পেয়েছেন যে খুব বেশি বয়স্ক বাবা যদি হন, সেক্ষেত্রেও একটা কোরিলেশন পাওয়া গেছে, দ্যাট ইজ অলসো রিস্ক ফ্যাক্টর। একটা বললাম, মা এর ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার আনকন্ট্রোলড থাকলে এবং নিয়মিত চেক আপে না গেলে সেটাও একটা ফ্যাক্টর বলে চিহ্নিত করা হয়েছে। প্যারেন্টসকে সবসময় বলি যে মা কিন্তু তার শরীরের মধ্যে ধারণ করেছে, বের হওয়ার পরে সেই বাচ্চাটিকে মা তার বুকের দুধ খাওয়াচ্ছেন এবং তাকে খাওয়া নেওয়া, তার বেড়ে ওঠা, তার পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছুই মা অত্যন্ত ক্লোজলি করে থাকেন। কিন্তু অন্যদের যেই রোলটা আছে সেটাও অত্যন্ত জরুরি। যেমন বাবার সাথে কনভারসেশন, বাবা যদি মাকে নেগেটিভ বিহেভ করে বা হার্টফুল কথা বলে মাকে একটা স্ট্রেস বাড়িয়ে দেয় মায়ের, বা বাবা না শুধু পরিবারের যে কেউ যদি মায়ের স্ট্রেস বাড়ানোর মতো কোনো এনভায়রনমেন্ট তৈরি হয়, পরিবেশ তৈরি হয়, সেটাও কিন্তু বাচ্চাকে এফেক্ট করে। এক্ষেত্রে মায়ের দোষের জন্য কিছু হয় না, বাবার দোষের জন্যও হয় না, বা কোনোটাই এককভাবে জড়িত নয়। তবে হ্যাঁ, প্যারেন্টিংয়ের ক্ষেত্রে জানার প্রয়োজন আছে, হোয়াট ইজ দ্য রাইট প্যারেন্টিং। এবং প্যারেন্টিং কিন্তু শুধু মা নয়, প্যারেন্টিং ইজ বাবা, মা, দাদা, দাদি, নানা, নানি, ফুফু, খালা, চাচি, পরিবেশে ভাই বোন। সো তার এনভায়রনমেন্টে, তার পরিবারের মধ্যে যারাই আছেন সকলেই কিন্তু প্যারেন্টিংয়ের আওতার মধ্যে পড়েন। তার মধ্যে অবশ্যই বাবা মা সবচাইতে ক্লোজ। চমৎকার বলেছেন আমাদের আজকের আমন্ত্রিত অতিথি যে প্যারেন্টিং বলতে শুধুমাত্র মা কিংবা বাবাকে বোঝায় না, প্যারেন্টিং বলতে বোঝায় পুরো পরিবারের যত সদস্য আছে প্রত্যেকটা সদস্যকে নিয়েই প্যারেন্টিং, এবং প্রত্যেকেরই ভূমিকা রয়েছে একটি শিশুর সুষ্ঠুভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে। আপা, বলা হয়ে থাকে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরা ওরা কিছুই বোঝে না, এই ধারণাটা কতখানি সঠিক? খুবই একটি ভুল ধারণা। অটিজম আছে এমন শিশু বা অ্যাডাল্ট, তারা কিন্তু পরিবেশের থেকে আগত সমস্ত কিছু তারা অনুধাবন করতে পারে তার ওয়েতে। তার এক্সপ্রেশনটা হয় ডিফারেন্ট দেন
নিউরোটিপিক্যাল পিপল সারাউন্ডিং, তার সম্পর্কে কি বলা হচ্ছে। ইভেন যখন ডাক্তারের কাছে এসে বা সাইকোলজিস্টের কাছে বাবা মা সমস্যাগুলা উপস্থাপন করেন, তখনও কিন্তু আমরা সতর্কতার সাথে বিবেচনা করতে বলি, অনেক সময় দূরে রাখতে বলি বাচ্চাকে, সো দ্যাট বাচ্চার সম্পর্কে নেগেটিভ কিছু বাচ্চা শুনতে না পায় বা বাচ্চা ওইটার উপরেই ফোকাসড না হয়। কাজে বাচ্চা কিন্তু সবই বুঝতে পারে এবং তার অনুভূতি, ভালোবাসা, বন্ধুত্ব স্থাপন করা এবং তার নিজের অনুভূতিটা প্রকাশ করা, এই সব কিছুই সে বোঝে, কিন্তু অনুভূতির প্রকাশটা তার ভিন্ন হয়ে যায়। সঠিক পদ্ধতিতে সে প্রকাশটা করতে পারে না, কিন্তু তার ভিতরে সব কিছুই সে অনুধাবন করতে পারে। যে পরিবেশের মধ্যে কিন্তু নির্ভর করে কথা বলার বাচনভঙ্গি, শব্দ ব্যবহার, ভয়েসের উঠানামা, এগুলা কিন্তু একটা শিশু, নর্মালি ডেভেলপিং শিশু এবং যে অটিস্টিক একইভাবে অনুভব করতে পারে এবং বুঝতে পারে। যে এই ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে ভাবের আদান প্রদান বা মনোমালিন্য অথবা পরিবেশের মধ্যে যদি একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স সবসময় বিরাজ করে, এটা তার ডেভেলপমেন্টে বাধা প্রদান করতে পারে। ইভেন আমরা এটাও বলি যে আপনি ফোনে কাউকে হয়তো খুব শাউট করছেন কারোর সাথে, আপনি হয়তো ভাবছেন আপনার বাচ্চা ওদিকে খেলছে, ও এদিকে নজর নাই বা বুঝতে পারছে না, কিন্তু একজন অটিস্টিক বাচ্চাও সেগুলো যেমন বুঝতে পারে, একজন নিউরোটিপিক্যালি ডেভেলপিং বাচ্চাও কিন্তু একইভাবে বুঝতে পারে এবং এই জিনিসটা তার ব্রেইনে গিয়ে তার অনুভূতিকে একটা নাড়া দেয়, সেই নাড়াটা নেগেটিভ দিকে হয়ে যায়। প্রথম 3 বছর খুবই র্যাপিড ডেভেলপমেন্ট হয়, এরপরে 5 বছর পর্যন্ত, এরপরে 15 ইয়ার পর্যন্ত, এরপরে 15 to 18 পরে কিন্তু একটা মোটামুটি ম্যাচুরিটি হয়ে যায় অ্যাডাল্ট লেভেল পর্যন্ত। কাজেই এই বয়সগুলাতে শিশুদেরকে সব সময় ভালো উদাহরণ দিয়ে, বড় সাকসেসফুল ব্যক্তিত্ব তাদের উদাহরণ দিয়ে, তাদের কথা বলে পজিটিভ, ইভেন ফ্যামিলির মধ্যে হয়তো দেখবেন দাদা, নানা বা কেউ আছেন যারা খুব ভালো কাজ করে গেছেন সমাজের জন্য, মানুষের জন্য, সায়েন্স, ম্যাথামেটিক্সে অথবা পড়াশোনায় অথবা সমাজের জন্য কিছু ভালো কাজ করে গেছেন, এগুলো নিয়ে আরও বেশি আলোচনা করা উচিত। আমাদের সাহিত্যিক আছেন অনেক নাম করা, আমাদের পাস্ট, বাংলার পাস্ট হিসাবে হিস্ট্রিগুলো আলোচনা করা, এগুলোর মধ্যে দিয়ে অনেক কিছু বাচ্চারা পজিটিভ জিনিসটা নিয়ে নেয়, তাদের ব্রেনের মধ্যে একটা ইতিবাচক ইম্প্যাক্ট তৈরি হয়। জি, ধরেন কোনো বাচ্চা 3 থেকে 5 বছর, এই বয়সটার মধ্যে অনেক টিক ডেভেলপ করে বাচ্চাদের মধ্যে, মানে একটা আনইউজুয়াল বিহেভ করবে, হাতটা নাড়ছে বা করছে বা থুতু ছিটাচ্ছে, এই ধরনের কিছু। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চারা, স্বাভাবিক বাচ্চাদেরও হয়, অটিজমেরও অল্টার্ড হচ্ছে। আচ্ছা আচ্ছা। সেই ক্ষেত্রে তাকে ওই কাজটা করবে না, আর করছো কেন, এইভাবে না বলে ওকে আপনি একটু ডাইভার্ট করে দেন, ওর সাথে অন্য আলোচনা করুন, খুব উৎসাহ নিয়ে ওদিকে হয়তো সে ডাইভার্ট হয়ে যাবে তখন। কিন্তু ওকে যদি আপনি বারবার ওই জায়গাটায় হিট করেন যে তুমি কিন্তু এটা ঠিক করছো না, ভুল করছো, এটা করো না, তখন এতে কাজটা আরও করতে থাকে। ধরেন বড় একটা ভুল করে ফেলেছে সে, আপনি ওর সমান লেভেলে এসে চোখে চোখ রেখে যখন লো ভয়েসে সুন্দর করে বুঝিয়ে বলবেন যে ঠিক আছে এবার তুমি ভুল করে ফেলেছো, পরবর্তীতে আর করবে না, মা কিন্তু আজকে থেকে তোমাকে এটা বারণ করলাম, বাবা কিন্তু এটা করলে অসন্তুষ্ট হব, দেখবেন বাচ্চাটার কিন্তু মাথায় ওটা স্থায়ীভাবে থাকবে এবং সে ওই নেগেটিভটা করতে গেলে তখন ওর হাত অটোমেটিক আবার সরে আসবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই মুহূর্তে নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। এমন সব রং শুধু বাংলায় সম্ভব। রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও, বার্জার। দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, আবারও ফিরছি আলোচনায়। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের সাথে নিউরোটিপিক্যাল শিশুদেরকে আসলে মা বাবারা মিশতে দিতে চান না। বলা হয়ে থাকে অটিজম সংক্রামক বা ছোঁয়াচে, বাস্তবতা কি বলে? এটাও কিন্তু শুধু আমাদের দেশে নয়, বিশ্বের উন্নত দেশেও এই একই মিথ প্রচলিত আছে। না, এটা সংক্রামক কোনো ব্যাধি নয়। প্রথমেই জানি আমরা যে এটা ব্যাধি নয় এবং এটা সংক্রামক নয়। তবে অনেক ক্ষেত্রে বাবা মা কিন্তু বলে থাকেন যেটা অল্প সিমটম আছে তাকে যখন স্পেশাল এডুকেশন এনভায়রনমেন্টে নেওয়া হয়, যেখানে নাকি সিভিয়ার টাইপ অফ অটিস্টিক চিলড্রেন আছে ওখানে, তখন
যার নাকি মাইল্ড সিমটম আছে, সে ওখানে গিয়ে বাবা মা বলেন যে ও তখন ওই বাচ্চার থেকে ওই জিনিসগুলো শিখে চলে আসে। বাসায় এসে দেখি যে যেই কাজটা সে আগে করতো না, যেই নেগেটিভ কাজটা, সেই কাজটা সে এখন করছে। কাজে এটাও মাথায় রাখতে হবে। সেজন্যই আমরা বলি যে মাইল্ডার যাদের আছে তাদেরকে আমরা বরঞ্চ নিউরোটিপিক্যাল ডেভেলপিং চিলড্রেনদের সাথে যদি মিশার বেশি সুযোগ করে দিই এবং ওই স্কুলেই দিই, তাহলে কিন্তু সে ওই বাচ্চাকে দেখে ওইটাই অনুকরণ করবে, আরও অ্যাডভান্সড হবে, সে ভালোর দিকে যাবে। কাজেই এটা আছে, কিন্তু এটা সংক্রামক নয়। অবশ্যই প্রতিযোগিতামূলক একটা ভাব প্যারেন্টসের মধ্যে আসে যে ওই অটিস্টিক শিশুটি পারলো এটা, তুমি কেন পারলে না। এই যে একটা এক্সপ্রেশন, অনুভূতি বাচ্চার মধ্যেও কিন্তু ট্রান্সমিটেড হয়ে গেল। ওয়্যারঅ্যাজ যদি প্যারেন্টস এভাবে বলে যে দেখো সবাই পারছে যখন তুমিও পারবে, একবার পারোনি তাতে কি আছে, পরের বার তুমি পারবে। যখন একটা ছোট্ট অ্যাচিভমেন্ট পেলেন, ধরেন আপনার শিশুটি, যেই শিশুটি মা বাবা ডাকতো না, সেই শিশুটি যখন মা বাবা ডেকে বললো আমাকে এটা দাও, ইটস এ গ্রেট থিং, গ্রেট ফিলিংস, আপনি এটাকে সেলিব্রেট করুন। এই ছোট ছোট পজিটিভ ছোট ছোট অ্যাচিভমেন্টগুলোকে যখন সেলিব্রেট করবেন, শিশু কিন্তু আরও উৎসাহিত হয়ে ও তখন পজিটিভ এনভায়রনমেন্ট একটা বডির মধ্যে, নার্ভাস সিস্টেমের মধ্যে এবং তার এনভায়রনমেন্টে তৈরি হয়ে যাবে। আপা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। এক তো আপনার অটিজম বিষয় সম্পন্ন সন্তানকে অন্য একটি অটিজম বিষয় সম্পন্ন সন্তানের কোনো দক্ষতা নিয়ে তুলনা করা একদম ঠিক হবে না। পাশাপাশি যে কোনো এগিয়ে যাওয়া সেটাকে সেলিব্রেট করতে হবে এবং এই সেলিব্রেশন এই অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুটির সামনের দিকে এগিয়ে যাওয়াকে আরও বেশি ত্বরান্বিত করবে, আরও বেশি সহযোগিতা করবে। সুতরাং আমরা যেন আমাদের শিশুদেরকে অন্য শিশুদের সাথে তুলনা না করি, আর আমাদের অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের প্রত্যেকটি অর্জনকে সেলিব্রেট করি। আপা, আমাদের সমাজে মানে বদ্ধমূল ধারণা রয়েছে একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন সকল শিশুই এক এবং তাদের প্রত্যেকের মধ্যে রয়েছে অনন্য প্রতিভা। এই ধারণাটি কতটুকু সঠিক? ধারণাটি ভুল। অ্যাকচুয়ালি প্রতিটি অটিস্টিক ইন্ডিভিজুয়াল পারসন ইজ ইউনিক। প্রত্যেকের কিন্তু ইন্ডিভিজুয়াল এক্সপ্রেশন এবং তাদের লেভেল অফ অটিজম ভ্যারি করে। এটা শুধু প্রত্যেকের না, একজনেরও বয়সের সাথে সাথে এটা ভ্যারি করতে পারে। এই জন্যই আমরা টাইম টু টাইম আবার রিঅ্যাসেস করাই বিভিন্ন এজে, যে ওর কোন দিকটা সোশ্যাল কমিউনিকেশন, স্পিচ কমিউনিকেশন অথবা ভার্বাল অর নন ভার্বাল কমিউনিকেশন, তারপরে তার আইকিউ লেভেল এবং তার ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস, কোন দিকে তার কতটুকু উন্নতি হলো আর কোন জায়গায় তার অ্যাসিস্ট্যান্স আর একটু বেশি লাগবে, সেটা জাজ করতে হয় তার বিভিন্ন এজে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আইকিউ লেভেল খুব ভালো, একসময় হাই ফাংশনিং, লো ফাংশনিং বলে ডিফারেন্সিয়েট করে তারপরে তাদেরকে এডুকেশন লেভেলে বিভিন্ন স্টিমুলেশন দেওয়ার জন্য রেডি করা হতো। কিন্তু প্রতিটি বাচ্চার সিমটম একই নয় এবং প্রতিটি বাচ্চা বা প্রতিটি অটিস্টিক মানুষের বুদ্ধিমত্তা এবং কোনো একদিকে সে স্পেশালাইজড হতে পারে, কিন্তু বুদ্ধিমত্তা এক নয়। কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ হয়তো, যেমন ধরেন সংখ্যা গণনা, কোড ব্রেক করা, অথবা অতি দ্রুত কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা, অনেক বহু বছর আগের কোন তারিখে কোন দিন ছিল সেটা চট করে বলে দিতে পারে। কোনো কোনো বাচ্চার তার ব্রেইন এমনভাবে ফাংশন করে যে সে এটা খুব কুইকলি সমাধান করে ফেলতে পারে। এটা তার স্পেশালি গিফটেড কিছু থাকে বেবি। দেখেন, এই কথা বলতে গিয়ে আমার আরেকটা জিনিস মনে পড়ছে, যে আমরা কিন্তু সমাজের সাথে মিশে আছে অনেক মানুষজন যাদের হয়তো মাইল্ড কিছু সিমটম আছে, যেটা আমরা যদি খুব সূক্ষ্মভাবে দেখি মনে হবে যে ও অটিস্টিক, ওই ফিচারটা আছে, বাট হি অর শি ইজ নট অটিস্টিক। অটিজম তখনই হবে যার নাকি তার ডেইলি লাইফ অ্যাক্টিভিটিসে, তার আই কন্ট্যাক্টে, তার এক্সপ্রেশনে এবং তার রিলেশন তৈরিতে সে বাধাপ্রাপ্ত হচ্ছে অথবা করতে পারছে না, চ্যালেঞ্জড হচ্ছে। সো এই অটিজমের কোন শিশুটির অথবা কোন মানুষটির কোন লেভেলে ডেফিসিটটা কতটা প্রগাঢ় বা গভীর আছে, সেটা কিন্তু ভ্যারি করে প্রত্যেকেরই। সেক্ষেত্রে বলা যাবে না যে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন প্রত্যেকটি শিশুই অনন্য প্রতিভাধর হয়ে থাকে, সেটি বলা যাবে না। অনন্য প্রতিভা সম্পন্ন কিছু ব্যক্তি এমনিতেও আছেন যাদের হয়তো কিছু কিছু অটিস্টিক ফিচার আছে, কিন্তু আমরা ওভারলুক করি। ধরেন অনেক বড় বড় সায়েন্টিস্ট আছেন, আবিষ্কারক আছেন, যাদেরকে কিন্তু আপনি আই কন্ট্যাক্ট করেনই নাই তারা কোনো দিন, বিকজ দে আর সো মাচ ফোকাসড অন ওয়ান সাবজেক্ট, অ্যান্ড বিকজ অফ দ্যাট
they could be a great scientist, that person could be a great scientist অথবা great researchers. তো এখন আমি কোনটাতে সন্তুষ্টি লাভ করব, যে সে কনসেন্ট্রেশন দিয়ে সেটাই। একটা কাজ করেছে কিন্তু সে আবার সোশ্যালি অতটা সকলের মতন খুব কথা বলে সকলকে একেবারে মাতিয়ে তুলছে, সেরকম নয়। সবার মতো ছিল না। হ্যাঁ, এটা বললাম নিউরোটিপিক্যাল পার্সন, একজন অত্যন্ত বুদ্ধি মেধা সম্পন্ন, কিন্তু তার হয়তো- Neurotypical personদের হ্যাঁ, ক্ষেত্রে। কিন্তু যে অটিজম বলে বা ডায়াগনোসিস হয়ে গেছে তারও এরকম হতে পারে যে তার একদিকে তার বুদ্ধিমত্তাটা অনেক হাই আছে, কিন্তু সে সোশ্যালি অথবা কমিউনিকেশনে এবং আই কন্ট্যাক্টে অথবা তার এক্সপ্রেশনে সে ডেফিসিট আছে, কিন্তু আরেক দিকে তার অনেক বেশি বুদ্ধিমত্তা, এটা হতে পারে। তবে সবার ক্ষেত্রে সেটা প্রযোজ্য জি না, নয়। আমরা বলতেই পারি যে অটিজম নিয়ে যারা বেড়ে উঠছে, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন সকল শিশুই একই রকম প্রতিভাধর হবে না, জি। এখানেও ব্যতিক্রম ঘটবে, এটাই তো। নিশ্চয়ই। আপা, একটি কথা প্রায় শোনা যায়, অটিজম মানে বুদ্ধি কম বা মানসিক প্রতিবন্ধী। এই কথাটি কতখানি সত্য? উত্তরটা নেব একটা বিরতি নিয়ে ফিরে। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই মুহূর্তে নিয়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। দু হাত বাড়িয়ে দাও, জীবনের স্বপ্ন এমন সব রং শুধু বাংলায় সম্ভব। রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও, বার্জার। দু হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, আবারও ফিরছি আলোচনায়, আর আজকে আমরা আলোচনা করছি অটিজমের মিথগুলো নিয়ে। আলোচনা করছেন প্রফেসর ডাক্তার সেলিনা হুসনা বানু, বিভাগীয় প্রধান নিউরোলজি এবং ডেভেলপমেন্ট বিভাগ, ডাক্তার MR খান শিশু হসপিটাল এবং ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ, মিরপুর, ঢাকা। আপা, বিরতিতে যাওয়ার আগে একটি প্রশ্ন ছিল। সমাজে একটি কথা খুব শোনা যায়, অটিজম মানে হচ্ছে মানসিক প্রতিবন্ধিতা। এই কথাটি কতখানি সঠিক? উত্তরটা সরাসরি দেবার আগে আমি কয়েকটা কথা বলি। একটা হচ্ছে ইটস ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অথবা ডেভিয়েশন ফ্রম দ্য নর্মাল ডেভেলপমেন্ট। এখন নিউরো ডেভেলপমেন্ট ইনক্লুডস, সেখানে শারীরিক গঠন বিকাশ, মানসিক চোখে দেখা কানে শোনা স্নায়বিক সকল বিকাশই কিন্তু একটা আরেকটার সাথে সমন্বিতভাবে চলতে থাকে। যখন পেটের ভিতরে থাকে মায়ের, তখন এটা খুব সুন্দর ক্লোজ এরিয়াতে হয়, আর যখন বাচ্চাটা বাইরে থেকে তার পরিবেশ থেকে এনভায়রনমেন্ট থেকে সমস্ত রকম স্টিমুলেশন সহকারে সে তার এই বিকাশগুলো ঘটতে থাকে। বিকাশটা শারীরিক এবং মানসিক ওতপ্রোতভাবে জড়িত এবং সেগুলো এনভায়রনমেন্ট থেকে নেওয়া হয়। যেই শিশুটি অটিজম হিসাবে আইডেন্টিফাইড হয়েছে, অটিজমের সাথে সাথে কিছু জিনিস চলে আসে। কি তার চোখে চোখে কন্ট্যাক্ট করা, তার বুদ্ধিমত্তার সাথে একটা প্রশ্নের জবাব দেওয়া বা সেই অনুযায়ী রিয়্যাক্ট করা। যেহেতু সে ওগুলো করতে পারছে না এবং পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে চলতে পারছে না, ওখানেই তার চ্যালেঞ্জড, সে চ্যালেঞ্জ ফিল করছে। কাজেই এটা ধারণাটা হওয়াটা স্বাভাবিক, কিন্তু কতটুকু তার আইকিউ লেভেল আছে অথবা ইমোশনাল কোয়েশন ইকিউ আইকিউ লেভেল কোথায় আছে, সেটা ধারণা পাওয়ার জন্য আমাদের একদম প্রফেশনাল অ্যাসেসমেন্ট দরকার, যেটা সাইকোলজিস্ট করে থাকেন। কেউ যদি এভাবে বলে যে এই মানুষটি বুদ্ধি প্রতিবন্ধী, সে বাহ্যিকভাবে সাধারণ দৃষ্টিতে বলতেই পারে, কারণ সে তো আসলে দেখছে যে সে তো এক্সপ্রেস করছে না, তার মানে সে পারছে না এক্সপ্রেস করতে, তার লিমিটেশনটা আছে। কাজেই এই ক্ষেত্রে এই জিনিসটাকে আমি সরাসরি হটিয়েও দিতে পারবো না, কিন্তু সমাজের যখন লোকজন নিজেদের জ্ঞানটাকে বাড়াবে, তত তার অ্যাকসেপ্টেবিলিটি বাড়বে নিউরোটিপিক্যাল মানুষদের মধ্যে, এবং সে যখন বুঝতে পারবে যে হ্যাঁ তার কিছু একটা ডেফিসিয়েন্সি আছে বা কোনো একদিকে সে চ্যালেঞ্জড, যে তাকে এই ক্ষেত্রে আমাদের হয় সহায়তা করব, কিছু যদি না করতে পারি তাহলে কিপ আস কোয়াইট রাদার দেন পোকিং অন দিস ইস্যু। বাবা মাকে বলা যে আপনার বাচ্চাটা তো আপনি কোথাও যান নাই, এই ধরনের প্রশ্নগুলাই কিন্তু বাবা মা খুব হার্ট হয়, কি জবাব দিবেন। কাজে এই সচেতনতাটা খুব দরকার নিউরোটিপিক্যাল মানুষদের মধ্যে। সত্যি তারা তাদের মতো থাকুক না, কেন আমরা কথা দিয়ে আমাদের আচরণ দিয়ে তাদেরকে বিরক্ত করি? এবারে যে বিষয়টা, সেটা হচ্ছে অটিজম কি প্রতিরোধ করা যায়? যদি আমরা জানতে পারি যে কি কি কন্ডিশনে অটিজম
হয় বা অটিজম হওয়ার একটা রিস্ক থাকে, আমি যেটা আগে আলোচনা করেছি আমরা, সেই রিস্ক ফ্যাক্টরগুলোকে যদি আমরা সচেতনভাবে অ্যাভয়েড করি এবং সচেতনতার সাথে ওগুলোকে বাড়তে না দিই, তাহলে আশা করি কিছুটা প্রিভেন্ট করা যায়। যেমন ধরুন আমরা কিছু আইডেন্টিফাই করা হয়েছে বিভিন্ন রিসার্চে যে কম্বাইন্ড জেনেটিক অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, যেগুলো রিস্ক ফ্যাক্টরস বলে আইডেন্টিফাই হয়েছে, তার মধ্যে হচ্ছে আমরা বলি যে ফিমেল চাইল্ড কেয়ার, যদি আগে থেকেই একটা ফিমেল চাইল্ডকে উপযুক্ত এনভায়রনমেন্ট দেওয়া হয়, উপযুক্ত নিউট্রিশন দেওয়া হয়, এটাও একটা প্রিভেন্টেবল ফ্যাক্টর। প্ল্যান্ড প্রেগন্যান্সি, এবং প্রেগন্যান্সির আগেই যদি প্যারেন্টস উপযুক্তভাবে শিক্ষা নিয়ে নেন যে শিশুকে ডেভেলপমেন্ট হওয়ার জন্য কী কী পদ্ধতিতে তাকে সাপোর্ট দেওয়া যায় অথবা স্টিমুলেশন দেওয়া যায়, তাহলেও অনেক কিছু আমরা প্রিভেন্ট করতে পারি। যদি জেনেটিক ফ্যাক্টর এখানে রেসপন্সিবল হয়ে থাকে, সেখানে হয়তো তার সিভিয়ারিটিটাকে হয়তো আমরা কমিয়ে আনতে পারবো। ম্যাটার্নাল কেয়ার যদি পরিপূর্ণভাবে নেই, প্রি পেরিনেটাল এবং পোস্ট নেটাল কেয়ার, মানে জন্মের আগে, জন্মের সময় এবং জন্মের পরের দিনগুলোতে যদি শিশুকে এবং মাকে সঠিক যত্ন নেওয়া যায়। আর্লি চাইল্ডহুড কেয়ার, যখন তার যে প্রথম 1000 দিন, সেই সময়টা যদি তাকে স্টিমুলেশনটা ঠিকমতো দেওয়া হয়, সঠিক এনভায়রনমেন্টে দেওয়া হয়, সঠিক ডে কেয়ার সেন্টারে দেওয়া যায়, এবং যারা তাকে পরিচর্যা করবে তারা যদি সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে থাকেন, এবং সেই ক্ষেত্রে আমরা অনেকাংশে প্রিভেন্ট করতে পারি। এনভায়রনমেন্টাল পলিউশন যদি কন্ট্রোল করা যায় ন্যাশনাল লেভেল থেকে, এটা করতে হবে। আরেকটা খুব জরুরি ব্যাপার হচ্ছে ক্লিনলিনেস অ্যান্ড ডিসিপ্লিন। এটা এই ফ্যাক্টরটা আমি বলতে চাচ্ছিলাম, পার্টিকুলারলি আমাদের দেশে খুব সাধারণ পরিবেশে দেখবেন যে আমরা ক্লিনলিনেসের দিকে কিন্তু অতটা সচেতন নই। আমি বলবো এটা হয়তো অনেকে গ্রহণ করবেন বা করবেন না, আমি যেহেতু সাধারণ মানুষ নিয়ে কাজ করি, আমি দেখেছি আমরা ক্লিনলিনেসের আইডিয়াটা বেশ একটু রিমোট, হাইজিন যেটাকে আমরা বুঝি, তাই না? পার্সোনাল হাইজিন, ফ্যামিলি হাইজিন, পরিবেশের হাইজিন, ইভেন আমি রাস্তায় চলছি, রাস্তার হাইজিন, আমি মনে করি এখানে মিউনিসিপ্যালিটি, সরকার প্রত্যেকের একটা বিশাল রোল রয়েছে। স্কুল, পরিবেশ, দোকানপাট, সব রাস্তাঘাট, সব জায়গায় একটা ক্লিনলিনেস মেনটেন করা খুবই জরুরি। এটা কিন্তু অনেকাংশে আমাদের মানসিকতা, সামাজিকতা এবং কমিউনিকেশনে হেল্প করে। অনেকে দেখবেন চুপ হয়ে যায়, অনেকে খুব রিভোল্ট করে, না এটা হতে পারবে না। সো এই জিনিসগুলোকে একটা ব্যালেন্স পর্যায়ে আনার জন্য এদিকে নজর দেওয়া দরকার। নিউট্রিশনাল কেয়ার, প্রপার নিউট্রিশনটা দরকার। ফ্যামিলি ডেইলি লিভিং রুটিন, আমি একটা খুব আমার প্রতিদিনের প্র্যাকটিস থেকে আমি দেখতে পাচ্ছি যে এই ধরনের বাচ্চাগুলো যারা প্রবলেম নিয়ে আসে, কথা বলছে না, ব্যবহার ঠিক নাই, অথবা দিনরাত 24 ঘন্টা চেঁচামেচি বা কান্নাকাটি করছে, ইরিটেবল, হাসি খুশি না, সেই বাচ্চাগুলোর হিস্ট্রি নিয়ে আমি দেখি যে তার স্লিপিং টাইম খুবই অ্যাবনর্মাল, তার হয়তো পড়াশোনা আর টিউটর আর এগুলো নিয়ে ভরা সারাদিন, কিন্তু তার প্লে টাইম নাই, তার রিল্যাক্সড টাইম নাই। সো এটা একটা ব্যালেন্সড হওয়া দরকার। এবং ফুড হ্যাবিট আজকাল বেশি হয়ে গেছে, বাইরের পানি, শরবত, হোমমেড ফলমূল, এই সমস্ত জিনিস খাওয়া হয় না। যা সে এনভায়রনমেন্ট থেকে নিল স্টিমুলেশন সারাদিন, সেইটা কিন্তু সঠিকভাবে ব্রেইনে স্টেবল হবে ঘুমের সময়, এবং ঘুমের সময়টা হওয়া উচিত বাচ্চাদের অবশ্যই বড়দের সময়ে না, 9টার আগে। আমি বলি রাত 9টার আগে প্রতিটা শিশুর বিছানায় যাওয়া উচিত, এবং উইদিন শর্ট টাইম দে শুড স্লিপ। আপা, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা এই অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের সাথে, পাশাপাশি আসলে বিকাশজনিত যে বিষয়গুলো আমাদের শিশুদের মধ্যে থাকে, এই চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে আপনি কাজ করছেন দীর্ঘদিন বাংলাদেশে। এই এত অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার আলোকে আপনি যদি এখন আমাদের দর্শকদের এবং বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানরা, বিশেষ করে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা যে পরিবারগুলোতে আছে, সেই পরিবারগুলোর উদ্দেশ্যে আপনার অভিজ্ঞতার আলোকে কিছু পরামর্শ দিন। আমি বলবো আপনার শিশুটি যতটাই স্পেশাল হোক, অথবা স্পেশাল চিলড্রেন উইথ স্পেশাল নিড হোক, এটা আপনার সন্তান, দায়িত্ব আপনার, সে আপনার সম্পদ। তাকে আপনার নিজের বুদ্ধি বিবেচনা দিয়েও আপনারা তাকে অ্যাসিস্ট করুন, তাকে সহায়তা প্রদান করুন, কিভাবে তাকে নর্মাল ডেভেলপমেন্টের লাইনে আনা যায়। সেইটা করতে গেলে আপনাকে জানতে হবে স্বাভাবিক শিশুর বিকাশ কিভাবে হয়, কি পর্যায়ে হয়, কোন বয়সে শিশুটি কোন কাজটি করে থাকে, এবং তার করার জন্য সচেতনভাবে আপনি তাকে উদ্দীপনা প্রদান করুন পরিবেশ থেকে, এবং সচেতনভাবে তার সাথে পজিটিভ আচরণ করুন, এবং তার নিজের পরিবেশটাকেও কিভাবে
সে স্বচ্ছন্দে চলাচল করতে পারবে এবং অন্যকে সুযোগ প্রদান করবে বড় হলে, সেইভাবে তাকে গড়ে তোলার ব্যবস্থা এবং গড়ে তোলার জন্য উপযুক্ত শিক্ষা নিজেও নিন, তবেই আপনি পরিপূর্ণভাবে আপনি শান্তির সাথে ভালোভাবে আপনার সন্তানটিকে মানুষ করতে পারবেন। এবং আমি মনে করি শুধু বাবা মা নয়, পরিবারের সকলেরই একটা শিশুকে গড়ে তোলার জন্য প্রত্যেকের রোল রয়েছে। আফ্রিকাতে একটা প্রবাদ রয়েছে যে ইট টেকস হোল ভিলেজ টু ডেভেলপ এ চাইল্ড অর টু রেইজ এ চাইল্ড। কাজে একটি শিশুকে সঠিকভাবে বেড়ে ওঠার জন্য সঠিক ব্যবহার, আচরণ বিধি সব কিছু স্বাভাবিকভাবে গড়ে তোলার জন্য তার শুধু পরিবার নয়, পরিবারের বাইরে স্কুল, পরিবেশ, তার পরিবার এবং বাবা মা তাই নয়, পরিবারের বাইরেও যারা আছেন যেমন প্রতিবেশী, তাদেরও একটা রোল রয়েছে। কাজেই সকলের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ বাবা মাকে দেখেই শিশুরা কিন্তু শিখতে শুরু করে, বাবা মা, আত্মীয় স্বজন, বড়দের দেখে। কাজেই ওইটা যেন আমরা সচেতনভাবে সঠিকভাবে দায়িত্বটা পালন করি, সেইটাই আমি সকলকে বলবো মনে রাখতে। ধন্যবাদ সবাইকে। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সহজভাবে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের দর্শকদের সামনে তুলে ধরলেন। দর্শক, অটিজম নিয়ে ভুল ধারণা আর নয়, প্রয়োজন সঠিক তথ্য, সহানুভূতি এবং গ্রহণযোগ্যতা। কারণ প্রতিটি শিশুই আলাদা, আর সেই আলাদাতেই লুকিয়ে আছে তার নিজস্ব সম্ভাবনা। আমরা যদি দৃষ্টিভঙ্গি বদলাই, তাহলেই বদলে যাবে সমাজ। চলুন, ভুল নয়, আমরা সবাই মিলে এমন একটি পৃথিবী বিনির্মাণ করি যেখানে কেউ পিছিয়ে থাকবে না, সবাই পাবে সমান সম্মান আর সুযোগ। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেরেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTVর সঙ্গেই থাকুন। স্বপ্ন জড়িয়ে দাও অবুজ কুসুম কলি রঙেতে রাঙিয়ে, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও, হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও।